ওয়েলকাম ফ্রেন্ড। কৃষক বন্ধু নিউ প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধুর জন্য যে ফিল্ড ভেরিফিকেশান হচ্ছে, তথ্য যাচাই হচ্ছে, তো তার যে ফর্ম, সেই ফর্ম ফিল আপটা আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখব। একই সঙ্গে এই ফর্ম ফিল আপের সঙ্গে জড়িত বিভিন্ন কোশ্চেন, তার উত্তরগুলো এই ভিডিওতে আমরা ঠিক পয়েন্টে পয়েন্টে দিয়ে দেবো। যেমন হচ্ছে, কারোর যদি হাজব্যান্ড অর্থাৎ স্বামী মারা যান, তাহলে তিনি তার স্বামীর ঘরে কী লিখবেন, বা কেউ যদি সিঙ্গেল হন, ধরুন তিনি অবিবাহিত, তার নামে জমি রয়েছে, তো তিনি কি লিখবেন, সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আপনারা দেখুন যে এখানে রয়েছে কেবিআইডি। এই কেবিআইডি যেটা, সেটা জানার জন্য কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে দুটো ভিডিও করেছি। এই যে আই বাটনে লিঙ্ক দেখাচ্ছে, দেখুন ওখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু সরকারি ওয়েবসাইট, সেই জন্য কিন্তু সবসময় ওই কেবিআইডি ওপেন হচ্ছে না, অর্থাৎ দেখা যাচ্ছে না। তার জন্য কিন্তু ওয়েবসাইট কখন খুলছে সেদিকে নজর রাখতে হবে, এবং মোবাইল নাম্বারের পাশাপাশি আধার নাম্বার দিয়েও কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। সবথেকে বড় সমস্যা হচ্ছে, এই কেবিআইডি যখন বার করতে যাচ্ছেন, দেখবেন একটা ক্যাপচা আছে, মনে করুন এরকম আছে 25+2, এই ফাঁকা, তার পাশে একটা ঘর আছে, সেখানে লিখতে হবে 27, কিন্তু 27 লেখার পরেও বলছে ইনভ্যালিড ক্যাপচা। এই ঘটনাটা কিন্তু হচ্ছে। তো আপনারা কি করবেন, ওই ক্যাপচার পাশে দেখবেন চেঞ্জ করার জন্য একটা অপশান আছে, মানে একটা সাইন আছে, ওখানে ক্লিক করে এই যে যোগ বিয়োগটা যেটা থাকবে, সেটাকে একটু চেঞ্জ করে নিয়ে পরেরটা দেবেন, দিয়ে তারপরে চেষ্টা করবেন। এরকম করে কিন্তু ওপেন হয়েছে আমার। তো সেই জন্য আমি আপনাদেরকে এটা বললাম যে কেবিআইডি বার করার জন্য কিন্তু এই মুহূর্তে সমস্যা চলছে ওয়েবসাইটে। তো সেই জন্য আপনারা ট্রাই করবেন এরকম, আর সকালের দিকে ট্রাই করবেন যখন হচ্ছে ওয়েবসাইট বিজি কম থাকে। তো যাই হোক, চলুন আমরা এই ফর্ম ফিল আপটা ধাপে ধাপে দেখে নিই। প্রথমেই দেখুন কেবিআইডি নাম্বার কিন্তু আপনাদেরকে লিখতে হবে এই জায়গাতে, কেবিআইডি নাম্বার লিখবেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তথ্যের বিবরণ। এই তথ্যের বিবরণের মধ্যে প্রথমে 1 নম্বরে আছে যে সুবিধাভোগী কৃষক বন্ধু ব্যাংক পাসবই অনুযায়ী নেম অব দ্য বেনিফিশিয়ারি। দেখুন, ব্যাংকের পাসবইতে যে নাম রয়েছে বা আধার কার্ডে যে নাম রয়েছে, সেগুলো কিন্তু একই থাকলে ভালো হয়। তো সেই জন্য ব্যাংকের পাসবইতে যেহেতু টাকা ঢুকবে, তো ব্যাংকের পাসবইয়ে যে স্পেলিং লেখা আছে সেই রকমভাবেই কিন্তু নামটা লিখবেন। আর প্রথমেই বলে রাখি, এই সোজা যে ঘরগুলো রয়েছে, এগুলো আপনাদের কোনো কাজ নেই। এই জায়গাতে কিন্তু কেউ কিচ্ছু লিখবেন না, কিচ্ছু করবেন না। ওই জায়গা কিন্তু অফিসের কাজ ওরা করবে, ওরা টিক মারবে, ওরা করবে, আপনাদের ওখানে কোনো কাজ নেই। তাহলে 1 নম্বরে নিজের নামটা লিখবেন এরকম। ধরুন আমি একটা ডেমো লিখেছি রাম রয়, তো আপনারাও কিন্তু ক্যাপিটালে এরকম লিখবেন, ক্যাপিটালে লিখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, এবং জায়গাটা খুবই ছোট, তাই ছোট ছোট করে লিখবেন। 2 নম্বরে আছে দেখুন, যে রাম রয়, তার হচ্ছে, সে যদি আমি পুরুষ লোকের দেখাচ্ছি, তাহলে তার বাবার নাম হবে এখানে। তার বাবা হচ্ছে, এখানে কিন্তু এই পিতাতে টিক মারবেন, নিয়ে এখানে তার বাবার নাম লিখে দেবেন এই ঘরে, গোপাল রয়। তারপরে কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি কেউ কোনো মহিলা ব্যক্তি হন, তিনি যদি এখানে লেখেন তার নাম, তাহলে কিন্তু সে তার স্বামীর নাম এখানে লিখবে। বা যদি সে সিঙ্গেল হয়, তাহলে সে তার বাবার নাম লিখবে। আর যদি তার স্বামী মারা যান, তাহলেও কিন্তু সে তার স্বামীর নামই এখানে লিখবে এই ঘরটায়, 2 নম্বর ঘরে। আশা করি বোঝাতে পারলাম। অনেকেই প্রশ্ন করছিলেন এখানে, যারা সিঙ্গেল তারা কি করবে। তারা সিঙ্গেলরা এখানে তার নিজের নাম লিখবে, এখানে তার বাবার নাম লিখবে। আর যারা হচ্ছে মানে যারা অবিবাহিত, আর যারা বিবাহিত, তাদের যদি স্বামী মারা যান, তাহলে কিন্তু তারা এখানে মারা গেলেও স্বামীর নামই লিখতে হবে। লেখার আগে এলটি শব্দটা ব্যবহার করবেন, এলটি, এলটি দিয়ে নামটা লিখতে হবে যাদের স্বামী মারা গেছে। এলটি লিখে একটা ডট দিয়ে তারপরে কিন্তু আপনারা নামটা লিখবেন। আশা করি ক্লিয়ার হয়েছে, মানে লেট, এটা বোঝাতে হবে। এরপরে রয়েছে দেখুন ঠিকানা। এই যে ঠিকানা যে জায়গাটা রয়েছে, এই ঠিকানা জায়গাটা দেখুন যে প্রথমে 3-এর কতে আছে জেলা, তো ডিস্ট্রিক্টটা আপনারা লিখবেন। আমি এখানে যেমন একটা লিখেছি দেখুন 24 পিজিএস, আপ ডাউন হয়ে গেছে, এখানে তো কম্পিউটারে লেখা, তো এরকম ঠিকঠাক হয় না, জায়গাটা খুব ছোট বলে। তো এখানে জেলা লিখবেন, তারপরে ব্লকের ঘরে ব্লক লিখবেন,
তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, তারপরে মৌজার নাম লিখবেন। এই যেমন XYZ বলে আমি দিয়েছি, এরকম এরকম আপনারা কিন্তু পরপর অ্যাড্রেসটা আশা করি সবাই ঠিকঠাক করে লিখতে পারবেন, যেটা যেটা চেয়েছে সেটা। এরপরে রয়েছে যে 4-এ রয়েছে সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস, সেটা হচ্ছে ব্যাংকের বিবরণ। তো ব্যাংকের বিবরণে 4-এর ক-তে হচ্ছে প্রথম লাইন। এখানে আপনাদেরকে ব্যাংকের নাম আর ব্রাঞ্চের নাম লিখতে হবে ছোট করে, জায়গাটা খুব ছোট, এই পজিশানে ব্যাংকের নাম আর হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ, এটা কিন্তু খুবই ছোট ছোট করে লিখবেন, অল্প জায়গা। এরপরে আইএফএসসি কোড, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে আইএফএসসি কোডটা লিখবেন। যদি SBI হয় এরকম করে শুরু হয়, SBIN00 এরকম শুরু হয়, তো আপনারা কিন্তু আইএফএসসি কোডটা অর্থাৎ 4-এর খ খুবই গুরুত্বপূর্ণ, 4-এর গও খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট নাম্বার এই ঘরে লিখতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ভালো করে দেখে লিখবেন, কারণ পাসবইতে যে প্রিন্ট থাকে সেই প্রিন্ট অতটা ভালো থাকে না, সুতরাং খুব ভালো করে দেখে কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, কারণ অ্যাকাউন্ট নাম্বার যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু টাকা আসবে না। এরপরে যেটা রয়েছে দেখুন, সেটা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা আধার, ব্যাংক সব জায়গায় তো একটাই মোবাইল নাম্বার ব্যবহার করবেন, দুরকম মোবাইল নাম্বার ব্যবহার করার কোনো অপশানই নেই। তো এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটা লিখবেন, যদি কারোর নাম্বার হয় 9831 যাই হোক, তো এরকম আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন। তারপরে আধার নাম্বার, এই ঘরে আধার নাম্বার এরকম 5248, আর যারা যেমন আধার নাম্বার আছে তেমন লিখবেন। এরপরে হচ্ছে 7-এর এই যে রয়েছে দেখুন, এখানে 7-এ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এপিক নাম্বার। আপনারা জানেন SIR হয়েছে, তারপর থেকে সব জায়গায় এপিক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। তাহলে এই ফাঁকা জায়গাতে কিন্তু আপনারা এই জায়গাটা যেটা রয়েছে এখানে কিন্তু এপিক নাম্বার লিখতে হবে। তারপরে হচ্ছে যেখানকার আপনি যে বিধানসভার লোক, আপনি যেখানে ভোট দেন, তাহলে সেই এসি নাম্বার, এই জায়গায় কিন্তু যেমন এই যে 128 SC, যদি এরকম SC থাকে ব্র্যাকেটে SC লিখবেন, কারণ অনেক জায়গাতে অনেক বিধানসভা কিন্তু SC, তো সেটার জন্য কিন্তু আপনি এরকম লিখবেন 128 ব্র্যাকেটে SC এরকম। আর তারপরে হচ্ছে ধরুন কারোর হলো বাসন্তী, তাহলে আপনি বাসন্তী লিখবেন, এটা যেমন 128 SC বাসন্তী, তো এরকম যদি হয় তাহলে সেরকম লিখবেন, যার যেমন তেমন লিখবেন। দেখবেন এগুলো আপনার হচ্ছে ভোটার লিস্ট যেটা আছে সেখানে আছে, অনলাইনেও আপনি বার করতে পারেন। এছাড়াও যে ভোটের সময় যে ভোটের আগে 1 দিন 2 দিন আগে যে স্লিপটা আপনাদেরকে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানেও কিন্তু আছে, সেখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সবই আছে, সেইগুলো আপনারা দিয়ে দেবেন। আর SIR-এর ব্যাপারগুলো, ট্রাইব্যুনাল, SIR, এখানে সবগুলোতে নো হবে, যাদের মানে নই তো বেশিরভাগ, কারণ এই যে কৃষক বন্ধু কারা পান, এরা হচ্ছে সবই আমাদের প্রকৃত যারা ইন্ডিয়ান বেশিরভাগ তারাই পাবেন। এবার আগে কি হয়েছে সেটা ভুলে যান। তো সেই জন্য এখানে SIR-এ যাদের একদম ফ্রেশ তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, তা নাহলে এখানে ইয়েস লিখলে তার তো টাকা হবেই না, এটা তো বুঝতেই পারছেন। সুতরাং এখানে যারা যারা আমরা ফর্ম ফিল আপ করছি প্রত্যেকেরই কিন্তু আমরা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট, SIR-এর ফ্রেশ, তো সেই জন্য এগুলো সবই নো হবে, নো নো, এটাতেও নো আর এটাতেও নো। বোঝা গেল বিষয়টা? আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার পেশা। এই পেশাটা, কেউ শহরে থাকে, তার পেশা কিন্তু ফার্মার নয়, তিনি ফার্মার নন, কিন্তু তার জমি আছে গ্রামে, তাহলে সে কিন্তু এই কৃষক বন্ধুর এটা পাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করার সময় এখানে কিন্তু আপনাদেরকে ফার্মারই লিখতে হবে, অন্য কোনো পেশা লিখলে হবে না, ফার্মারই লিখতে হবে। এবার যারা শহরে থাকেন, অরিজিনাল চাষ করেন না, সেটা ভেরিফিকেশানে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আপনাদের কিন্তু পেশা মানে জমি আছে, মানে আপনার পেশা হচ্ছে ফার্মার লিখলে তবেই এটা হবে। এবার আপনি যদি আপনার জমি আছে কিন্তু আপনি অন্য চাকরি করেন বা ট্যাক্স দেন, সেক্ষেত্রে আপনি এখানে তো ফার্মার লিখতে পারবেন না, আর আপনার জন্য তাহলে এই ফর্ম ফিল আপটাই নয়, সুতরাং আপনার করাই উচিত নয় এই ফর্মটা। তো যার অন্য ইনকাম রয়েছে, মানে চাকরি বা এই ধরনের কিছু, তো তিনি তো ফর্ম ফিল আপ করবেন না, যদি করেন তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে ক্যান্সেল হবে। তো সেই জন্য আপনারা যারা যোগ্য, যারা চাষি, যারা হচ্ছে এই কৃষক বন্ধুর টাকা পাবেন, তো তাদের কিন্তু এখানে ফার্মারই লিখতে হবে। এবার চাষের জমির যে বিবরণ, সেই বিবরণটা কিন্তু এখানে জেএল নাম্বার, খতিয়ান নাম্বার রয়েছে। তো আমি যেমন নাম্বার এখানে দেখিয়েছি, তো আপনাদের অনেকে এখানে একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা অনেকেরই, যে যাদের একাধিক জমি রয়েছে, অনেক জমি রয়েছে, তো ঠিক আছে, যাদের একাধিক জমি রয়েছে তাহলে খতিয়ান নাম্বারও একাধিক,
তাহলে যতগুলো খতিয়ান নাম্বার আছে এখানে পর পর লিখবেন। একটা খতিয়ান নাম্বার হলো কমা, আর একটা খতিয়ান নাম্বার হলো কমা, আর একটা খতিয়ান নম্বর হলো এরকম। তো যতগুলো খতিয়ান নাম্বার আছে এরকম কমা দিয়ে দিয়ে লিখে দেবেন, আর জেএল নাম্বার যতগুলো আছে কমা দিয়ে দিয়ে লিখে দেবেন। তারপরে জমির যে পরিমাণ সেটা কিন্তু একটাই লিখতে হবে, তখন আর কিন্তু কমা দিয়ে লিখতে হবে না। টোটাল এই যে তিনটে যে হলো, ধরুন এটাতে আছে আমার 0.12 একরে লিখতে হবে, 12 একর। আর একটাতে আছে আমার 0.14 একর, আর একটা আছে হচ্ছে 0.32 একর। তাহলে অ্যাড করলে যত হচ্ছে সেই একরটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে, মানে এই যে জমির যে চাষযোগ্য জমির যে পরিমাণ, এই যে একরের জায়গা, একরের ঘরে। তারপরে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জেএল নাম্বার, এই নাম্বারগুলো কিন্তু আপনারা যতগুলো আছে ততগুলোই কমা দিয়ে দিয়ে লিখবেন। আশা করি সবার প্রশ্ন যারা করছিলেন তাদের প্রশ্নের যে উত্তর সেটা আপনারা পেয়েছেন। কারণ একাধিক জমি অনেকেরই আছে, তো যাদের একাধিক জমি আছে তারা একাধিক নাম্বারই দেবেন কমা দিয়ে দিয়ে। আর টোটাল জমিটা কিন্তু যোগ করে, আমি যেমন বললাম এরকম যোগ করে টোটাল জমিটা এই জমির পরিমাণে লিখতে হবে, এবং সেটা কিন্তু একরে লিখতে হবে। আর 100 শতকে কিন্তু 1 একর। সুতরাং এটা কিন্তু মাথায় রেখে আপনারা হিসাবটা করে এখানে দেবেন। এরপরে আপনাদের কি রয়েছে দেখুন, এরপরে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই যে ROR। তো RORের যেটা, সেটা ওরকম একাধিক জমি হলে একাধিক হবে, তো সেগুলো এখানে কমা দিয়ে দিয়ে লিখে দেবেন। এরপরে হচ্ছে 11, যেটা 11 চ, এখানে কি আছে যে জমি দখলের, মানে যে আপনার জমিটা কেনা নাকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, নাকি হচ্ছে হস্তান্তর, নাকি অন্য অন্য, এটা। তো যদি যা হবে সেটা এখানে ইংলিশ ওয়ার্ডগুলো এখানে পরিষ্কার দেওয়া আছে, যেটা হবে সেইটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। আমি যেমন এখানে লিখেছি যেটা কেনা জমি, তাই পারচেস। আর আয়কর দেন কিনা, হ্যাঁ কি না, আমি যে একটু আগেই আমি বললাম যে আয়কর দেন সে কিন্তু এই যে কৃষক বন্ধু তার যোগ্য হবেন না বলেই আমরা যতদূর জানতে পারছি। সুতরাং এখানে আয়কর প্রদানকারী কিনা, ইনকাম ট্যাক্স পে করেন কিনা, তো ইয়েস আর নো এই জায়গাটাতে কিন্তু আপনারা নো লিখবেন। ঠিক আছে। এবার অনেকের শুধু জমি চাষ করেই অনেক আয় হয়, তিনি আয়কর দেন, তো তার ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট হতে পারে সেক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা এখানে এই কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করছি বা করছেন, এই সেকেন্ড ফেজ ফর্ম ফিল আপটা কাদের জন্য প্রথমেই বলে রাখি, যাদের স্ত্রী বর্তমান তাদের জন্য, যিনি কোনো একজন মহিলা করছেন তার হাজব্যান্ড বর্তমান তাদের জন্য। তো কাদের জন্য নয়, যাদের হাজব্যান্ড মারা গেছে, তো তাদের জন্য কিন্তু শুধুমাত্র লেট বলে এখানে হাজব্যান্ডের নাম দিয়ে করবেন। এখানে আমি একজন পুরুষ লোকের করছি, তার স্ত্রী বর্তমান বলে এই ফর্মটা ফিল আপ করা আছে দ্বিতীয় পেজটা। কিন্তু যিনি একজন মহিলা ফর্ম ফিল আপ করছেন, তার স্বামী মারা গেছে, তাহলে তিনি শুধু লেট বলে এখানে এলটি লিখে স্বামীর নামটা শুধু নামের ঘরে লিখবেন। আর বাকি ফর্ম কিন্তু, মানে এন্টায়ার ফর্ম যা রয়েছে এই পুরো পেজগুলো, এই নিচ পর্যন্ত, এই পর্যন্ত আপনার আর কোনো কাজ নেই। শুধুমাত্র লাস্টের এইখানে আপনার সিগনেচার দেওয়ার হচ্ছে কাজ। কার কথা বললাম না, যার হাজব্যান্ড মারা গেছে। আশা করি ক্লিয়ার হয়েছে, অনেক প্রশ্ন এসেছিলো এই বিষয়ে। এবার আসি যিনি সিঙ্গেল অর্থাৎ অবিবাহিত, এরকমও প্রশ্ন এসছে যে আমার মেয়ের নামে জমি, এরকম অনেকেরই প্রশ্ন এসছে যে তাহলে সেই মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে তো তার কোনো, এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক, কোনো ফাঁকা, সব কিছুই লিখতে হবে না, শুধু নট অ্যাপ্লিকেবল মানে এনএ বলে লিখে দিয়ে চলে যাবেন। বোঝা গেল বিষয়টা? আর কিছু না লিখলেও চলবে, নট অ্যাপ্লিকেবল লেখাটাই বেস্ট। এই জন্য যেখানে যেখানে এইগুলো রয়েছে শুধু এনএ এরকম লিখবেন। আশা করি ক্লিয়ার হয়েছে যে সিঙ্গেলরা কী করবেন, আর হচ্ছে যার হাজব্যান্ড বা ওয়াইফ মারা গেছে তারা কী করবেন। এবার হচ্ছে বেশিরভাগ লোকের যে বিষয়টা রয়েছে, এই যে আমি যে ফর্মটা ফিল আপ করেছি, যে একজন লোক ফর্ম ফিল আপ করছেন, তার ওয়াইফ বর্তমান, তাহলে ওয়াইফের নামের জায়গায় স্ত্রীর নাম বলে এখানে টিক মারতে হবে, মেরে ওয়াইফের নামটা লিখতে হবে। তার ব্যাংকের ডিটেলস, আগে যেমন আপনার ব্যাংকের ডিটেলস যেমনভাবে লিখেছেন তেমনভাবে জায়গাগুলো, শুধু ওয়াইফের ব্যাংকের ডিটেলস, ওয়াইফের যে এপিক নাম্বার, তার যে বিধানসভার ক্ষেত্র, তার যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেগুলো লিখবেন। এবার কেবিএনের সুবিধাভোগী কিনা, তিনি বেনিফিশিয়ারি কেবিএন পাচ্ছে কিনা, তো তিনিও যদি পেয়ে থাকেন ইয়েস লিখবেন, আর তিনি যদি না পেয়ে থাকেন তাহলে নো লিখবেন, পরিষ্কার কথা। তো এটা হচ্ছে
বিষয়টা। বেশিরভাগের জায়গায় কিন্তু এটা এখানে নোই হবে, কারণ হচ্ছে যে হাজব্যান্ড পান তার ওয়াইফ বেশিরভাগ সময় পান না, জমি হাজব্যান্ডের নামেই থাকে বেশিরভাগ সময়, তো সেক্ষেত্রে এখানে নো হবে। আর যার ইয়েস আছে তিনি ইয়েস লিখবেন। এরপরে যেগুলো রয়েছে সেগুলো তো এসআইআরের ব্যাপার, সেটা তো নো 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 করে দিয়ে দেবেন। এসআইআরগুলো সব নো। আর লাস্টে হচ্ছে এই যে যে ওয়াইফ যিনি আছেন এখানে, তিনি একজন হাউস ওয়াইফ বলে আমি এখানে লিখেছি। আপনারা আপনার ওয়াইফ যে কাজ করেন সেই কাজটা কিন্তু এখানে লিখবেন। তারপরে ফাইনাল কি হবে না, লাস্টে গিয়ে সাইন। এই সই সবাইকেই করতে হবে। যিনি ফর্ম ফিল আপ করছেন তার নামই হবে, তিনি এখানে রানিং হ্যান্ডে সাইন করবেন, কোনো ক্যাপিটাল লেটার নয় এখানে। এখানে কিন্তু যেমন সই করে তেমন সই করবেন। এটা সবার জন্য, সিঙ্গেল হলেও তাকে এই লাস্টে সই করতে হবে, যার হাজব্যান্ড মারা গেছে তাকেও এই লাস্টে সই করতে হবে, আর যার সব কিছু আছে তাকেও এখানে কিন্তু সই করতে হবে। এই হলো বিষয়, আর কোনো কাজ নেই। ফর্ম ফিল আপ কমপ্লিট। এবার আপনারা এই ফিল আপ করা ফর্মটা আপনার নিকটবর্তী যেখানে ডাকবে ফোন করে, বা অনেক জায়গায় আপনাকে বলে দেবে যে এইখানে গিয়ে হচ্ছে জমা দিতে হবে, তো সেখানে গিয়ে জমা দিয়ে দেবেন। আশা করি ভিডিওটি পরিষ্কার বোঝা গেছে, এবং যা যা প্রশ্ন ছিল আপনাদের তার বেশিরভাগ প্রশ্নের উত্তরই আপনারা এখানে পেয়েছেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।